বিসমিল্লাহির রহমানির রহিম। ধামরাই সরকারি কলেজ ধামরাই ঢাকা কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতির তৃতীয় পত্র থেকে সুলতানি আমলের তুগলক বংশের সুলতান ফিরোজ শাহ তুগলকের সংস্কার ও জনহিতকার কার্যাবলী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ভারতীয় উপমহাদেশে সুলতানি আমলের ইতিহাসে ফিরোজ শাহ তুগলক এক অনবদ্য নাম। দিল্লি সালতানাতের চরম দুর্যোগময় মুহূর্তে তিনি সিংহাসনে আরোহণ করেন এবং সালতানাতের মর্যাদা বৃদ্ধি করে তুগলক বংশের পতন রোধ করেন। তার সবচাইতে বড় কৃতিত্ব জনসাধারণের সার্বিক উন্নতি ও মঙ্গলের জন্য অভূতপূর্ব সংস্কার সাধন করেন এবং এই জনকল্যাণমূলক জনহিতকর কার্যাবলীর জন্য তিনি ভারতীয় ইতিহাসে অমর হয়ে আছেন। আমরা তার বিভিন্ন সংস্কার ও জনহিতকর কার্যাবলী পয়েন্ট আকারে যদি আলাপ করি, প্রথমে আসে জায়গির প্রথার পুনঃপ্রবর্তন। সুলতান ফিরোজ শাহ আমির ওমরাদের রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বন্ধের জন্য জায়গিরদার প্রথার পুনঃপ্রবর্তন করেন এবং সমগ্র সাম্রাজ্যকে কতগুলো জায়গিরে বিভক্ত করে আমির ওমরাদের মাঝে তা বন্টন করে দেন। 2. ঋণ মওকুফ। সিংহাসনে আরোহণ করার পরপরই ফিরোজ শাহ পূর্ববর্তী শাসকদের দেওয়া ঋণ মওকুফের ব্যবস্থা গ্রহণ করেন। এতে জনসাধারণের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে। এতে নজিরবিহীন উদারতার বহিঃপ্রকাশ পরিলক্ষিত হয়। উল্লেখ্য আমরা বলতে পারি, পূর্ববর্তী শাসক মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে এবং সেগুলো ব্যর্থতায় পর্যবেসিত হওয়ার ফলশ্রুতিতে রাজকোষ শূন্য হয়ে গিয়েছিল, যার কারণে জনসাধারণের উপর অতিরিক্ত ট্যাক্স এবং ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল। যা হোক, তৃতীয় পর্যায়ে আসে প্রশাসনিক সংস্কার। যোগ্য ও জনদরদী প্রশাসক হিসাবে ফিরোজ শাহ বিশেষ খ্যাতি অর্জন করেন। তিনি বিভিন্ন ধরনের প্রশাসনিক কার্য সাধন করতে সক্ষম হন। তিনি সাম্রাজ্যকে কতগুলো জায়গিরে বিভক্ত করে আমির ওমরাদের মাঝে বিতরণ করেন এবং জায়গিরগুলোকে আবার ক্ষুদ্র ক্ষুদ্র জেলায় বিভক্ত করেন। চতুর্থত, কৃষি সংস্কার। জনসাধারণের কল্যাণের জন্য তিনি দেশে শান্তি শৃঙ্খলা ও সমৃদ্ধির পাশাপাশি কৃষির পরিবর্তন সাধন করেছিলেন। কৃষকের উপর চাপিয়ে দেওয়া অবৈধ কর প্রথার বিলোপ সাধন করেছিলেন। পঞ্চম, রাজস্ব সংস্কার। ফিরোজ শাহ ভূমি করের পরিমাণ হ্রাস করেন। 23 প্রকারের শরীয়ত বহির্ভূত কর প্রথা বাতিল করার পাশাপাশি পবিত্র কুরআন অনুযায়ী খারাজ, জাকাত, জিজিয়া, খুমস ও এই 4 প্রকার কর ধার্য করা হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিরোজ শাহ তুগলকের বিচার ব্যবস্থা সম্পর্কে বলতে হয় যে তিনি বিচার ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধন করেছিলেন। তিনি কাজী ও মুফতিদের উপর বিচারের ভার ন্যস্ত করেন। ইতিপূর্বে চক্ষু নাসিকা ছেদনের যে কঠোর প্রথার প্রচলন ছিল, অর্থাৎ অপরাধীর চক্ষু নাসিকা ছেদন করে দেওয়া হতো অপরাধ অনুযায়ী, সেই প্রথা বাতিল করেন। সপ্তম, শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণ। ফিরোজ শাহ শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতার জন্য জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তিদের অভ্যর্থনা জ্ঞাপন করতেন।
শিক্ষা বিস্তারের জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং বহু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। স্থাপত্য শিল্পের ক্ষেত্রেও ফিরোজ শাহ তুগলকের অবদান রয়েছে। তার বিশেষ কীর্তি হল ফিরোজাবাদ, ফতেহাবাদ, হিমার, জৌনপুর, পিরোজপুর প্রভৃতি শহর নির্মাণ করা। এছাড়াও তিনি 4টি মসজিদ, 30টি প্রাসাদ ও 200টি সরাইখানা এবং 4টি হাসপাতাল নির্মাণ করেছিলেন। ফিরোজ শাহ তুগলক ব্যবসায়ীদের কল্যাণেও কাজ করেছেন। তার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আন্তঃপ্রাদেশিক শুল্ক উঠিয়ে দেওয়ার ফলে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার সাধিত হয়। আসলে ফিরোজ শাহ তুগলক জনকল্যাণমূলক কার্যাবলী সম্পাদন করেছিলেন। এতে তার উৎসাহ জুগিয়েছিল তার ধর্মীয় নীতি আদর্শ। শরীয়ত মোতাবেক ফিরোজ শাহ ব্যক্তিগত জীবন ও রাষ্ট্রীয় কার্যসমূহ পরিচালনা করতেন। তবে ব্রাহ্মণদের উপর জিজিয়া কর ধার্য করলেও তিনি কখনো কোনো শিয়া মতাবলম্বীদের উপর নির্যাতন করেননি, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। ফিরোজ শাহ তুগলকের এক অনবদ্য কীর্তি হল কৃতদাস প্রথার প্রবর্তন। কেননা তিনি 1,80,000 জনের কৃতদাসী বাহিনী গঠন করেছিলেন। তিনি দাসদেরকে পুত্রবধ পালনের ব্যবস্থা করেন। অর্থাৎ ফিরোজ শাহ তুগলক 1,80,000 কৃতদাস সমন্বয়ে এক সৈন্যবাহিনী গঠন করেছিলেন। দাতব্য প্রতিষ্ঠান ফিরোজ শাহ চিকিৎসা ব্যবস্থার উন্নতি ও জনস্বাস্থ্যের উন্নতির জন্য দারুল শিক্ষা নামে দিল্লিতে একটি বিশাল হাসপাতাল নির্মাণ করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৈন্য বিভাগেও সেনাবাহিনীতেও তিনি সংস্কার কার্যক্রম সম্পাদন করেছিলেন। সামন্ত শ্রেণীর ভিত্তিতে সেনাবাহিনীর সংস্কার করেন। নিয়মিত সৈন্যদের জায়গির, অনিয়মিতদের বেতন এবং তৃতীয় শ্রেণীর সৈন্যদের বিভিন্ন রাজস্ব ব্যবস্থা এলাকায় স্থানান্তরিত করে বেতন প্রদানের ব্যবস্থা করেন। জলকূপ ও খাল খনন ব্যবস্থা ফিরোজ শাহ কৃষিকাজের উন্নতির লক্ষ্যে 150টি বৃহৎ জলকূপ এবং 4টি বৃহৎ খাল খনন করেন। এই খাল খননের ফলে প্রচুর অনাবাদি জমি আবাদি জমিতে পরিণত হয়। মোহাম্মদ বিন তুগলকের মতো পরীক্ষামূলকভাবে মুদ্রা চালু না করে অত্যন্ত দক্ষতার সাথে ফিরোজ শাহ তুগলক বিনিয়োগ উপযোগী ও অল্প মানের মুদ্রা প্রবর্তন করেছিলেন। পিতামহী সুলভ ব্যবস্থা প্রজা সাধারণের মঙ্গলার্থে ফিরোজ শাহ বিবাহ দপ্তর ও চাকরি দপ্তর নামে 2টি মানবীয় দপ্তর প্রতিষ্ঠা করেন। এই দপ্তর পিতামহী সুলভ দপ্তর নামে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিভিন্ন সংস্কার এবং জনহিতকর কার্যাবলী আমরা লক্ষ্য করি, যার মাধ্যমে ফিরোজ শাহ তুগলকের শাসন আমলে জনগণ সুখে শান্তিতে জীবনযাপন করেছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
অনেকেই বলে থাকেন ফিরোজ শাহ তুগলকের তিনি জনকল্যাণমূলক শাসক ছিলেন, কিন্তু শাসক হিসেবে দুর্বল ছিলেন। এই বিষয়টিতে একটু আলোকপাত করা যাক। সুলতান ফিরোজ শাহ তুগলকের শাসন ব্যবস্থা ভারতীয় উপমহাদেশে এক শ্রমপ্রদ ঘটনা। তার শাসন আমলের কিছু বৈচিত্র্যময় কাহিনী আর কিছু গৃহীত পদক্ষেপ তাকে একজন আকর্ষণীয় সুলতানের মর্যাদায় অধিষ্ঠিত করেছে। দিল্লির সিংহাসনের চরম দুর্যোগময় মুহূর্তে তিনি ক্ষমতা নিয়েছিলেন। সামরিক শক্তিতে বিফল হলেও প্রজারঞ্জক শাসক হিসেবে তার জুরি নাই। সামরিক অভিযানের মধ্যে তিনি বাংলায় অভিযান করেছিলেন, উড়িষ্যাতে অভিযান করেছিলেন, নগরকোট বিজয় করেছিলেন, সিন্ধু বিজয় করেছিলেন এবং গুজরাটের শাসনকর্তা বিদ্রোহী হলে ফিরোজ শাহ তুগলক তাকে পরাজিত করেন এবং বিদ্রোহ কঠোর হস্তে দমন করেন। ঐতিহাসিকগণ তার যে সমস্ত দুর্বলতার কথা বলে থাকেন তার মধ্যে 1 নম্বরে আসে অতিরিক্ত কর বিলোপ। ফিরোজ শাহ তুগলকের শাসনামলে দুর্ভিক্ষ সহ কিছু ঘটনা ঘটে। মূলত মোহাম্মদ বিন তুগলকের উচ্চবিলাসী যুগের অগ্রবর্তী পরিকল্পনা এবং কুশাসন এবং বলপূর্বক কর আদায়ের ফলে দেশের আর্থিক অবস্থা খারাপ হলে এর প্রতিকারের জন্য সুলতান ফিরোজ শাহ মনোযোগী হয়েছিলেন, যে কারণে তিনি পূর্ববর্তী শাসকের কর ব্যবস্থা বিলোপের আদেশ দান করেন। আসলে ফিরোজ শাহ তুগলক ইসলামী আইন অনুসারে বিচার কার্য পরিচালনার সুব্যবস্থা করেন। প্রথম কাজী বা বিচারক বিচার কার্য পরিচালনা করতেন এবং সুফিগণ শরীয়তের ব্যাখ্যা দান করে তাকে সাহায্য করতেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুগলক বংশের পতনের জন্য তিনি কতটা দায়ী ছিলেন অনেকেই তাকে দায়ী করে থাকেন, কিন্তু তুগলক বংশের পতনের জন্য যদি 1 নম্বরে দায়ী থাকেন তিনি মোহাম্মদ বিন তুগলক, কারণ তার বিভিন্ন পরিকল্পনা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছিল এবং রাজকোষ শূন্য হয়ে গিয়েছিল। ফিরোজ শাহ তুগলক জাগির প্রথার পুনর্প্রবর্তন করেন। উত্তরাধিকারী সূত্রে সেনাবাহিনীতে পদ লাভের ব্যবস্থা, অতি কৃতদাস প্রথার ব্যবস্থা অর্থাৎ 1,80,000 কৃতদাস বাহিনী গঠন এবং সেনাবাহিনীতে উত্তরাধিকার বলে পদ লাভ ইত্যাদি ব্যবস্থার ফলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল বলে অনেকে মনে করেন, যার ফলশ্রুতিতে তুগলক বংশের পতন ঘটে। অর্থ ভাণ্ডারের শূন্যতা, অতিরিক্ত কর মওকুফের ফলে অর্থ ভাণ্ডারের শূন্যতা দেখা দেয়, এটাও তুগলক বংশের পতনের জন্য দায়ী। তুগলক বংশের ফিরোজ শাহ তুগলক একটু নরম প্রকৃতির মানুষ ছিলেন, দুর্বল প্রকৃতির লোক ছিলেন, যে কারণে কঠোর হস্তে শাসন কার্য পরিচালনা করা সম্ভব হয়নি। আমরা একটা কথা বলে থাকি না যে শাসন করা তারই সাজে সুহাগ করে যে গো। শুধুমাত্র সুহাগ করলেই সফলতা পাওয়া যাবে এমন নয়, কারণ শাসন দণ্ড কঠোরভাবে পরিচালনা করার দক্ষতা একজন শাসকের অবশ্যই থাকতে হবে। তুগলক বংশের পতনের জন্য অন্যতম কারণ ছিল সুষ্ঠু উত্তরাধিকারী নীতির অভাব।
কেননা ফিরোজ শাহ তুগলকের সময় সুষ্ঠু ও উত্তরাধিকারী নীতির অভাবের ফলে সিংহাসনের অধিকার নিয়ে তুগলক রাজ পরিবার তথা সমগ্র শাসক গোষ্ঠী আত্মকলহে লিপ্ত হয়ে পড়ে, যে কারণে তুগলক বংশের পতন সহজ হয়ে যায়। তাছাড়াও আরো কিছু কারণ আছে: সাম্রাজ্যের বিশালতা, হিন্দুদের আনুগত্যহীনতা, দুর্ভিক্ষ ও মহামারী, কনৌজ, বিহার ও বাংলায় বিদ্রোহ, কেন্দ্র বিমুখ প্রবণতা এবং তৈমুর লংয়ের ভারত আক্রমণ, এইগুলিও তুগলক বংশের পতনের জন্য দায়ী ছিল। অতএব আমরা বলতে পারি যে তুগলক বংশের পতনের জন্য ফিরোজ শাহ তুগলকের দুর্বল শাসককে শুধুমাত্র দায়ী করলে সত্যের অপলাপ হবে, কারণ অনেকগুলি কারণ এর সাথে জড়িত ছিল, যাহা আমরা দেখলাম। তবে ফিরোজ শাহ তুগলক যে একজন জনহিতকর, জনকল্যাণমূলক শাসক ছিলেন ভারতের ইতিহাসে, এটা নিঃসন্দেহে বলা যায়। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা জিনিস বলেছি, ফিরোজ শাহ তুগলকের পিতামহী সুলভ ব্যবস্থা। এই ব্যবস্থাটা কি? একটা হলো দেওয়ান ই খয়রাত, আর একটা হলো দেওয়ান ই ইস্তিখাফ প্রতিষ্ঠা। দিল্লির সুলতান জনপ্রিয় ছিলেন, জনকল্যাণের জন্য কাজ করেছেন। তিনি ছিলেন উদার প্রকৃতির ও নিবেদিত প্রাণ। ফিরোজ শাহ তুগলকের প্রবর্তিত পিতামহী সুলভ ব্যবস্থার অন্যতম একটি পদক্ষেপ হল দরিদ্র মুসলমান কন্যাদের বিবাহের জন্য এবং অনাথ ও বিধবাদের ভরণ পোষণের জন্য দেওয়ানি খয়রাত নামে একটি বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। আরেকটা ছিল দেওয়ানি ইস্তিকাফ। সুলতান মোহাম্মদ বিন তুগলকের শাসনামলে অত্যাচার নিপীড়নের জন্য অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়। তাই এই সকল ক্ষতিগ্রস্ত ও দরিদ্র প্রজাবর্গের সাহায্য দানের জন্য ফিরোজ শাহ তুগলক ফিরোজি ইস্তিকাফ নামক একটি স্বতন্ত্র বিভাগ খুলেন। ঐতিহাসিক সিরাজি আফিফের মতে এই বিভাগ হতে 4200 জন সাহায্য প্রাপ্ত হয়েছিল। চাকরি দপ্তর। ফিরোজ শাহ তুগলকের পিতামহী সুলভের অন্যতম প্রকৃষ্ট প্রমাণ হল শিক্ষিত যোগ্যতা সম্পন্ন জনসাধারণের জন্য, বেকারদের জন্য চাকরির ব্যবস্থা করা। এর জন্য তিনি একটা দপ্তর খুলেছিলেন। উপরে যা আলোচনা করলাম, এই জন্যই মূলত ফিরোজ শাহ তুগলক পিতামহী সুলভ উপাধি লাভ করেছিলেন। এজন্য ঐতিহাসিকগণ তাকে গ্র্যান্ডফাদারলি লেজিসলেশন নামে অবহিত করেছেন। সর্বশেষে আমরা বলতে পারি, সালতানাত যুগের অন্যতম কৃতিত্বের দাবিদার ফিরোজ শাহ তুগলক পিতামহী সুলভ ব্যবস্থা পরিচালনা করেন। উদারতা এবং মহানুভবতা প্রদর্শনে তার শাসনামলে দিল্লি সুলতানি আমলের চরম বিকাশ লাভ করে। ধন্যবাদ সবাইকে।